নাগরিক সমাজ কতটা সচেতন, সুনাগরিকের দায়িত্ববোধ কেমন, তারা কি স্পষ্ট অভিমত প্রকাশ করছেন, নাকি চিলের থাবায় কানের পেছনে ছুটছেন, অথবা নীরব দর্শক হিসেবে বাক স্বাধীনতার নামে বোধহীন ক্রিয়াতেই সন্তুষ্ট? তারা কি স্বাধীনতার দায়ের সাথে আমিত্বকে ধারণ করেন, নাকি ভার হিসেবে ব্যক্তি, পরিবার, সমাজ বা রাষ্ট্রকে দোষী করেই বিকৃত আচারে তৃপ্ত? কথা হচ্ছে সুচিন্তিত বিবেচনা, সত্য জানা এবং সঠিক তথ্য প্রকাশ করা দায়িত্ব কিন্তু সবার। সমাজের সম্প্রীতি রক্ষার্থে নাগরিক দায়িত্ববোধ থেকে চ্যানেল 24-এর এই সাপ্তাহিক আয়োজন মুক্তকণ্ঠ নিবেদন করছে ইস্পাহানি মির্জাপুর চা। আর পুরো আয়োজন জুড়ে সাথে রয়েছে আমি মোহাম্মদ ইমতিয়াজ। আজকে আমরা আলাপ করব বৈষম্যহীন দেশ, করণীয় বর্জনীয় এই বিষয়টি নিয়ে আলাপ করার জন্য আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে তিনজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আমাদের সাথে উপস্থিত রয়েছেন স্টুডিওতে। আমরা শুরুতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। রয়েছেন একদম শুরু থেকেই হাসিব আল ইসলাম, রয়েছেন রাসেল আহমেদ এবং মাঝখানে রয়েছেন নাজিফা জান্নাত। আপনাদের তিনজনকেই ধন্যবাদ, কষ্ট করে আপনারা সময় দিয়েছেন। আমরা নাজিফা জান্নাত আপনাকে দিয়ে শুরু করতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপনাদের প্ল্যাটফর্ম, নাম কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করা হলো? বৈষম্য বিরোধীতে কেন? বৈষম্য বিরোধী আমাদের প্ল্যাটফর্মটা তো প্রাথমিকভাবে আমরা শুরু করেছিলাম কর্মসংস্থানের দাবিতে। কোটায় কর্মসংস্থানের ক্ষেত্রে যে কোটার বৈষম্যটা ছিল আমাদের চাকরিতে ঢুকবার ক্ষেত্রে, তো সেই সময়টাতে আমরা তো দেখতে পাই আপনি আমাদের সোসাইটির নানা ফরমেশনে বৈষম্য রয়েছে, সেটার সাথে আমরা পরিচিত। এবং একই সাথে যে সকল শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে চাকরি ক্ষেত্রে তারা ঢুকতে ইচ্ছুক ছিল, চাকরি প্রত্যাশী যে শিক্ষার্থীরা ছিল, তাদের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম যে তারা যখন চাকরি ক্ষেত্রে প্রবেশ করতে যাচ্ছে তখন আসলে তাদের চাকরিতে ঢুকবার ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা ছিল কোটার জায়গাটা। আমাদের ওই সময়টাতে চাকরিতে ঢুকবার ক্ষেত্রে একটা বড় অংশকে কোটার মাধ্যমেই হচ্ছে চাকরি ক্ষেত্রে প্রবেশ করতে হতো। তো আমরা দেখতে পেয়েছিলাম যে সকল শিক্ষার্থীরা আসলে ওই কোটার মাপকাঠিতে পড়ছে না, তাদেরকে আসলে এক ধরনের বৈষম্যের শিকার হতে হচ্ছে। তো সেই জায়গা থেকে আসলে আমরা বলেছিলাম যে আমাদের এই যে মেধার কথা যেটা উঠে এসছে আমাদের এখানে, আমরা বলেছিলাম যে কোটাটা যাদের প্রাপ্য, যারা আসলে অনগ্রসর গোষ্ঠী রয়েছে তারা কোটাটা পাক, কিন্তু যারা অনগ্রসর গোষ্ঠী নয়, এই সময় এসে যারা প্রিভিলেজড, তারা যাতে আসলে ওই তার মেধার ক্ষেত্রে এবং সে যে পড়াশোনা করে একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে সে চাকরি ক্ষেত্রটাতে যাক, এবং এই ক্ষেত্রে কারো বৈষম্য না থাকুক, সবাই তার জায়গাটা থেকে এনশিওর করুক যে সে আসলে তার মেধার যাচাই করার মাধ্যমেই সে চাকরির ক্ষেত্রে ঢুকতে পারছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আসলে আমাদের এই বৈষম্যের আলাপটি আমরা দেখতে পেয়েছিলাম যে সেখানে এক্সিস্টিং ছিল বৈষম্যের জায়গাটি, এবং পরবর্তীতে এই বৈষম্যটা ক্রস করার জন্যই বা এই বৈষম্যের জায়গা থেকে বের হয়ে আসার জন্যই আমরা ওই যে কোটা বৈষম্য বিরোধী আমাদের ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্ম সেটার বোধহয়। কিন্তু পরবর্তীতে ধাপে ধাপে তো আপনারা দেখলেন যে শুধুমাত্র চাকরির ক্ষেত্রেই বৈষম্য নয়, সকল জায়গায় সকল স্তরেই আপনারা বৈষম্য খেয়াল করেছেন। এর পরবর্তীতে কি আপনারা এক দফা আন্দোলনের ডাক দিয়েছিলেন, এরকম কিছু ছিল কি? না, আমি বলবো এটা আসলে শুধু বৈষম্য কেন্দ্রিক ছিল। হ্যাঁ, বৈষম্যের বিষয়টা তো ছিলই, কিন্তু আমি বলবো যে আসলে আমাদের গত 15 বা 16 বছরের যেই রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে ছিলাম আমরা, সেই রাজনৈতিক পরিমণ্ডলে আমরা দেখতে পেয়েছি যে এখানের মধ্যে নানানভাবে সাইবার সিকিউরিটি অ্যাক্টের মতো আইনগুলো প্রণয়ন করা হয়েছিল। তারপর আমরা দেখতে পেয়েছি যে আমাদের যেই নির্বাচনগুলো ছিল সেখানে মানুষজন ঠিকঠাক মতো তার মতটা প্রকাশ করতে পারেনি, সে ভোট দিতে পারেনি, মৃত মানুষ উঠে এসে ভোট দিচ্ছে, এরকম কিছু উদাহরণ আমরা দেখতে পেয়েছি। তো সেই জায়গাগুলো থেকে মানুষজন আসলে তার মূল্যস্ফীতি হচ্ছিল, তার বলবার জায়গা ছিল না, গণতন্ত্র নিশ্চয়তার যে জায়গাটি, সে সবগুলো ক্ষেত্রে মানুষজন বাধাগ্রস্ত হচ্ছিল। তো আমি বলবো যে এই ধরনের মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ, তার বলতে না পারার যে জায়গা, সেগুলো আসলে বন্ধ হয়ে গিয়েছিল একের পর এক গত 15-16 বছরে, কিংবা গত 5-6 বছর ধরে এটার মাত্রাটা অনেক বেশি ছিল। তো সেই জায়গা থেকে মানুষজন আসলে বলার তো সেই স্পেসটা পাচ্ছিল না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় ছিল 15 তারিখের পর থেকে যখন আমরা রাস্তায় রক্ত দেখতে পেলাম সারা দেশে, আমরা যখন দেখলাম যে পুলিশ, বিজিবি এবং বিভিন্নভাবে ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরাও শিক্ষার্থীদের উপর হামলে পড়ছে, তাদেরকে আক্রমণ করছে,
এবং এই ধরনের আরও নানানভাবে যে স্টুডেন্টদেরকে যে আসলে এক ধরনের রাষ্ট্র বনাম স্টুডেন্টদেরকে যে মুখোমুখি করা হয়েছিল, আমরা দেখতে পেয়েছি যে সরকারের পক্ষ থেকে স্টুডেন্ট ফ্রেন্ডলি কোনো বিহেভিয়ার ছিল না। তো এই সবগুলো বিষয় যখন একত্রিত হয়, একই সাথে গণমানুষের কথা বলবার জায়গা ছিল না, তারা সোশ্যাল ডায়ালগের মধ্যে ছিল না, তাদেরকে সবসময় একটা আদার ফিল করানো হয়েছে যে জনগণ আসলে এই ক্ষমতার পার্ট না। তো সবগুলো জায়গা থেকে এই যে স্টুডেন্টদের উপরে আক্রমণ সবকিছু পুঞ্জীভূত হয়ে এটা আসলে এক দফার দিকে গিয়েছে। জি নাজিফা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে নিশ্চয়ই আবারও আসবো আমরা। রাসেল আহমেদ, আপনার কাছে একটু জানতে চাইবো যে সাধারণ মানুষের, ছাত্র জনতার এই যে আন্দোলন 1 মাস পেরোলো, গতকাল আপনারা শহীদ মার্চ করেছেন, পালন করেছেন, আপনারা গোটা দেশব্যাপী শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেছে। তো এই 1 মাসে সরকারের সফলতা কতখানি হয়েছে, বা আপনাদের যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে প্ল্যানিংটা ছিল এটা কতখানি বাস্তবায়ন হলো? আচ্ছা, যদি সময়টা খুবই ছোট। হ্যাঁ, আমরা আসলে বৈষম্য ছাত্র আন্দোলন যে উদ্দেশ্য নিয়ে আন্দোলনে রাজপথে নেমেছিলাম, সেটা আমরা স্বৈরাচার সরকারকে বিতাড়িত করার মাধ্যমে আমরা এক ধাপ এগিয়ে গিয়েছি। এবং আমরা বাংলাদেশে যে 16 বছরে অপশাসন হয়েছে, দুঃশাসন হয়েছে, দুর্নীতি হয়েছে, প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে, সেই সমস্যাগুলোকে আমরা একদিনে বা 1 মাসে 1 বছরে দূর করতে পারবো না, সেজন্য আমাদের সময়ের প্রয়োজন আছে। তো সরকার দলীয়করণের যে সমস্যাটা ছিল সে জায়গা থেকে আপনারা দেখেছেন বিভিন্ন জেলার ডিসিকে পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ যারা দলীয় পদায়নের মাধ্যমে ডিসি হয়েছেন তাদেরকে পরিবর্তন করা হয়েছে, এবং বিভিন্ন এসপিকে অর্থাৎ পুলিশ সুপারকে সরিয়ে অন্য জায়গায় ট্রান্সফার করা হয়েছে। অর্থাৎ যারা এই রেজিমের আদলে বিভিন্ন জায়গায় পদায়ন হয়েছিল তাদেরকে সরিয়ে যারা ন্যায়ের পক্ষে সততা নিয়ে বাংলাদেশের জনগণের জন্য কাজ করবে তাদেরকে পদায়ন করা হয়েছে, যেন বাংলাদেশের জনগণের জন্য কাজ করে। সে জায়গা থেকে আমরা যেহেতু পরিবর্তনের দিকে এগোচ্ছি, রাষ্ট্রকে সংস্কার করার দিকে এগোচ্ছি, আমরা ধীরে ধীরে পরিবর্তনটা দেখতে পাচ্ছি। আমরা মনে করি এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশকে একটা সুন্দর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যে যে সংস্কারগুলো করার প্রয়োজন আছে সেগুলো করবে। সে জায়গা থেকে আমাদের সংস্কারটা শুরু হয়েছে, আমাদের বাংলাদেশের পরিবর্তনের শুরুটা হয়ে গেছে। আমরা বিশ্বাস করি খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের যে সংস্কার প্রয়োজন সেটা হবে। এই সমস্যাগুলো কি কি আপনাদের? এবং আরেকটি বিষয় জানতে চাইবো, বৈষম্য বিরোধী যে আন্দোলন, এই আন্দোলন বিভিন্ন জায়গায় আপনি বলছিলেন যে বৈষম্য রয়ে গেছে, এখনো রয়ে গেছে, এবং একটা জায়গায় আপনারা সফল হয়েছেন, পরবর্তীতে আরো সময় লাগবে, এই সময়টা আসলে কতখানি লাগতে পারে বলে আপনার কাছে মনে হয়? আর পাশাপাশি আরেকটি বিষয় বলবেন যে সংস্কারের যে জায়গাগুলো, কোন কোন জায়গায় আপনারা সংস্কার চান? দেখুন, বাংলাদেশে 16 বছর ধরে গণতন্ত্রের চর্চা হতো না, বাক স্বাধীনতা ছিল না, রাজনৈতিক স্বাধীনতা ছিল না, সমাবেশের স্বাধীনতা ছিল না, আমরা স্বাধীনভাবে আমাদের মতামত প্রকাশ করতে পারতাম না। কিন্তু 5 তারিখের পর থেকে দেখা গেছে যে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। এটা একটা পরিবর্তন এসেছে এই সরকারকে দেশ থেকে বিতাড়িত করার মাধ্যমে। তারপর আমরা শিক্ষাক্ষেত্রে যে সমস্যাগুলো আছে সেখানে সংস্কার প্রয়োজন আছে, চিকিৎসা ক্ষেত্রে সংস্কারের প্রয়োজন আছে, এবং বাংলাদেশে যে অব্যবস্থাপনাগুলো আছে, অর্থাৎ বাজার অব্যবস্থাপনা, চিকিৎসা ক্ষেত্রে অব্যবস্থাপনা, শিক্ষায় অব্যবস্থাপনা, এবং এই সরকার বাংলাদেশের যে শিক্ষাটাকে একদম ধূলিসাৎ করেছে, এবং যার ফলে আমরা দেখেছি বারবার পরীক্ষার সংস্করণ পরিবর্তন করা হচ্ছে, বারবার আমাদের পাঠ্যক্রম পরিবর্তন করা হচ্ছে, যার ফলে আমরা আমাদের শিক্ষার যে একটা উন্নয়ন সেটা দেখতে পাই নাই। আমরা মনে করি আমাদের যে যে সংস্কারগুলো প্রয়োজন, সে শিক্ষা, চিকিৎসা, তারপর হচ্ছে আপনার অর্থনীতি, সমাজনীতি, সব কিছুতেই পরিবর্তন আসবে বলে মনে করছে এই সরকারের মাধ্যমে। জি, অনেক ধন্যবাদ রাসেল আহমেদ। হাসিব আল ইসলাম, আপনার কাছে একটু জানতে চাইবো যে আমাদের দেশে মোটা দাগে যদি আপনার কাছে জানতে চাই, কোন কোন জায়গাগুলোতে বা কোন কোন ক্ষেত্রগুলোতে বৈষম্যটা আপনার কাছে, আপনার চোখে মনে হয়েছে? দেখুন, এখানে বৈষম্যর চাইতে বড় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আমরা যেই দাবিটা আমরা করেছিলাম, আমরা গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র যদি আপনি লক্ষ্য করেন তাহলে সেখানে দেখতে পাবেন আমরা খুব সুস্পষ্টভাবে বলেছিলাম যে ফ্যাসিবাদের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। এখন ফ্যাসিবাদী ব্যবস্থাটা কি আসলে সেটা আমাদেরকে বুঝতে হবে। দেখুন, দেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে এই গত 15 বছর বলি কিংবা স্বাধীনতার পর থেকেই বলি, এক ধরনের দলীয়করণ করে রাখা হয়েছিল। সো এই যে স্ট্রাকচারটা আছে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, সেখানে আপনি শুধুমাত্র যদি আমি লোক পরিবর্তন করি, শুধুমাত্র হাত বদল করি, তাহলে কিন্তু এই সিস্টেমটা রয়ে যাচ্ছে। আর এই সিস্টেমটা কাকে সার্ভ করবে? একটা ফ্যাসিবাদী
সরকারকে অবশ্যই সার্ভ করবে, একজন ফ্যাসিস্টকেই সার্ভ করবে। সুতরাং ক্ষমতার পরিবর্তনেই কিন্তু আসলে আমাদের যে লক্ষ্যটা সেটা কিন্তু আসলে হবে না। সুতরাং আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে ঢেলে সাজাতে হবে যাতে করে, কেননা কোনো ব্যক্তির মতাদর্শ, একটা ব্যক্তির তো মতাদর্শ অবশ্যই থাকবে, মতাদর্শহীন আসলে মানুষ কখনো হয় না। সুতরাং ওই যেই পদে আমি বসাবো কোনো রাষ্ট্রীয় পদে, সো রাষ্ট্রীয় পদে বসে থাকলে সে কোনো দলের হয়ে কথা বলবে না, সে রাষ্ট্রের হয়ে কথা বলতে হবে, জনগণের হয়ে কথা বলতে হবে। কিন্তু এতদিন পর্যন্ত আমরা দেখেছি যে জুডিশিয়াল সেক্টরে বিচারপতি অনেক সময় আওয়ামী লীগের নেতাদের মতো অনেক সময় কথাগুলো বলতেন, কিংবা এমনভাবে মনে হতো যে বিচারের রায় পড়ছে নাকি আওয়ামী লীগের কোনো একটা জনসভায় বক্তৃতা দিচ্ছে, এর মাঝে কিন্তু কোনো পার্থক্য আসলে খুঁজে পাওয়া যেত না। এখন যদি আমি এই স্ট্রাকচারটা রেখে যদি আমি শুধুমাত্র লোক বদল করে দিই, তাহলে দেখা যাবে কি অন্য কোনো মতাদর্শের মানুষ সেখানে বসবে, সেই রাজনৈতিক দলের হয়ে কথা বলবে। সুতরাং আমরা এই ফরমেশনটার একটা চেঞ্জ আনতে যাচ্ছি, যাতে করে যেহেতু আমি কোনো ব্যক্তির মতাদর্শ পরিবর্তন করতে পারবো না, সুতরাং আমার এরকম একটা স্ট্রাকচার দাঁড় করাতে হবে যেই মতাদর্শের লোকই সে রাষ্ট্রীয় পদে বসুক না কেন, সে কোনো দলের হয়ে কথা বলবে না, বা সে দলের হয়ে কথা বলার মতো তার ওই স্কোপটা থাকবে না। এজন্য আমাদের আসলে এই স্ট্রাকচারের পরিবর্তনটা দরকার, এবং আমরা কিন্তু বারবারই বলে যাচ্ছি যে আমরা আসলে স্ট্রাকচারের রিফরমেশনের দিকটা চাচ্ছি। যেই গঠনগত বৈশিষ্ট্যগুলো রয়ে গেছে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোতে, আপনি জুডিশিয়াল সেক্টর বলুন, কিংবা ইলেকশন কমিশন বলুন, কিংবা পুলিশ সেক্টর বলুন, সব জায়গায় কিন্তু এই সিস্টেমটা রয়ে গেছে, সেটা একটা ফ্যাসিস্ট সিস্টেম। সুতরাং এই সিস্টেমের যদি আমি পরিবর্তন না করতে পারি, আমরা যদি পরিবর্তনটা না করতে পারি, তাহলে আসলে ক্ষমতার পরিবর্তে আমি যাকেই বসাই না কেন, এখানে ফ্যাসিস্ট হাসিনা চলে গেছে, সেখানে যদি আমাকে বসানো হয়, আমার আচরণও কিন্তু সেই ফ্যাসিবাদের আচরণটাই হবে। সুতরাং একটা রিফরমেশনটা এরকম করতে হবে, এবং ব্যালেন্স অফ পাওয়ারটা এরকম করতে হবে, এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা নিশ্চিত করতে হবে, তাহলেই কিন্তু আমরা একটি সাম্যের বাংলাদেশ দেখতে পাবো। জি, অনেক ধন্যবাদ। আরেকটি বিষয় একটু জানতে পারি, সামাজিক, ধর্ম বা লিঙ্গ, অর্থনৈতিক যেই জায়গাটাই বলি না কেন, বা সাংস্কৃতিক বৈষম্য জায়গাও যদি বলি, এটি এত দ্রুত কি আসলে, যে আপনি বৈষম্যের কথাগুলো অনেকগুলো বলছিলেন, এত দ্রুত কি মেটানো সম্ভব বলে মনে হয় আপনার কাছে? আচ্ছা দেখুন, আসলে বৈষম্য যেটা আপনি যেটা বললেন, এখন দেখুন বৈষম্য তো আসলে মেটানো সম্ভব, কারণ হচ্ছে বাংলাদেশের যে মানুষ তারা হচ্ছে সাম্যের চিন্তায় বিশ্বাস করে। যেমন এই যে রাজনৈতিক একটা বন্যা পরিস্থিতি আমরা দেখতে পেলাম, এর মাধ্যমে আমরা কি দেখতে পেয়েছি, আমাদের যে একটা জাতীয় ঐক্য এবং আমাদের জাতীয় সংহতি আছে, সেটা কিন্তু এই ঘটনার মাধ্যমে পুরো জাতির কাছে খুবই সুস্পষ্ট, এবং আমরা বিশ্বকে দেখিয়ে দিয়েছি যে সম্প্রীতির বন্ধনটা আসলে কি। যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আমাদের যে ত্রাণ কার্যক্রম চলেছে সেখানের দিকে তাকাই, সেখানে হচ্ছে আমাদের সনাতন ধর্মের ভাইয়েরা যারা ছিলেন, ভাই বোনেরা, তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সেখানে অংশগ্রহণ করেছেন, এবং আমাদের নারী শিক্ষার্থীরা সহ আমাদের যারা শিক্ষার্থী আছে, এখানে নারী পুরুষ আলাদা করে বলার দরকার নেই, সকল শিক্ষার্থীরা, হ্যাঁ, ধর্ম বর্ণ নির্বিশেষে, এমনকি যারা আমরা যাদেরকে থার্ড জেন্ডার বলে থাকি, তারাও কিন্তু আমাদের ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করেছে, তারা আমাদেরকে পার্টিসিপেশন করেছে। সুতরাং বাংলাদেশের মানুষ যে একটা সম্প্রীতিতে বিশ্বাসী এবং সাম্যের চেতনায় বিশ্বাসী, সেটা কিন্তু খুবই সুস্পষ্ট। এতদিন পর্যন্ত কি করা হতো, বাইরে থেকে প্রেসক্রাইব করা হতো, আমাদেরকে ডিভাইড অ্যান্ড রুলের মাধ্যমে আলাদা করে রাখা হতো। তারপর এই আলাদা করে রাখার মধ্যেও কিন্তু একটা রাজনীতি, একটা ডার্ক পলিটিক্স রয়েছে, কেননা যখন আমাদেরকে আলাদা করে ফেলা হবে, তখন আমাদের উপরে শোষণ এবং নির্যাতন চালানোটা খুবই ইজি হবে। সেটাই কিন্তু আমরা গত 15 বছরে লক্ষ্য করেছি। আওয়ামী লীগ বারবারই আমাদেরকে হিন্দু মুসলমান আলাদা করে রেখেছে, আমাদেরকে নারী পুরুষ আলাদা করে দিয়েছে, আমাদের দাড়িওয়ালা টুপিওয়ালা আলাদা করে দিয়েছে, শাপলা শাহবাগ আলাদা করে দিয়েছে, প্রগতিশীল মৌলবাদী আলাদা করে দিয়েছে। আলাদা করে কি করেছে, তারা বাংলাদেশের মানুষের উপর, মানুষের সাথে, মানুষের আশা আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। অবৈধভাবে দিল্লিকে তারা বেশি সুবিধা দিয়েছে, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে, এবং আমাদের বাংলাদেশের জনগণকে তারা নির্যাতন নিষ্পেষণ করে গেছে। জি, অনেক ধন্যবাদ হাসিব আল ইসলাম। নিশ্চয়ই আপনাদের কাছে আবারও আসবো। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, বৈষম্যহীন দেশ, করণীয় বর্জনীয়, এই বিষয়টি নিয়ে আমরা আলাপ করছিলাম। 3 জন অতিথি রয়েছেন আমাদের সাথে, নিশ্চয়ই আপনারাও থাকবেন। ফিরছি একটু পর, ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আরও একবার স্বাগত। ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠের সাথে রয়েছি আমি মোহাম্মদ ইমতিয়াজ, এবং আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন হাসিব আল ইসলাম, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক। আরও 2 জন কেন্দ্রীয় সমন্বয়ক রয়েছেন নাজিফা জান্নাত, তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এবং রয়েছেন রাসেল আহমেদ, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আপনাদের 3 জনকে আরও একবার স্বাগত। নাজিফা জান্নাত, আপনার কাছে আবারও আসতে চাই। স্বাধীনতার পর দীর্ঘ একটা সময় বলা হতো যে, বিশেষ করে আপনারা যেই সরকারের পতন হলো আপনাদের আন্দোলনের মাধ্যমে, সেই সরকারের সময় বলা হতো যে প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, স্পিকার নারী, সব নারী। কিন্তু আসলে নিরাপত্তার জায়গাটা সেই সময়টা কি নারীদের ছিল, বা এখনও আছে কি না,
কোন কোন জায়গাটা আপনাদের সংস্কার দরকার? আপনি যদি স্পেসিফিক্যালি নারীদের কথা বলেন তাহলে এখানে একটা বিষয় আমাকে নিরাপত্তার জায়গা বলেন তাহলে একটা বিষয় আমাকে বলতে হবে, সেটা হচ্ছে এই যে শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেন, বিরোধী দলীয় যে নেত্রী ছিলেন, পরবর্তীতে স্পিকার, তাদের সবার কথা আমি বলবো যে তারা পারিবারিক কোটায় আসলে এই ক্ষমতার জায়গাটা তারা আপহোল্ড করেছেন। সেটা কিরকম ছিল যে আপনি দেখবেন না যে আমাদের তৃণমূল থেকে উঠে এসে এই পারিবারিক যেই ক্ষমতায়নের জায়গাটা ছিল সেই জায়গার বাইরে থেকে এসে কেউ আসলে রাজনীতিতে গুরুত্বপূর্ণ জায়গাগুলো হোল্ড করতে পেরেছে এরকম নারীর সংখ্যা কিন্তু খুবই কম। আমরা মতিয়া চৌধুরীর নাম শুনেছি, যিনি আসলে ছাত্র রাজনীতি করে ছাত্র রাজনীতি থেকে উনি এরকম একটা জায়গায় ছিলেন, মন্ত্রী হয়েছেন পরবর্তীতে। ওনার বাইরে আমরা দেখি যে সংরক্ষিত নারী আসনে আসলে নারীদের মন্ত্রী হওয়ার জায়গাটা নিশ্চিত করা হতো। তো আমাদের বাংলাদেশের রাজনীতি এখনো অনেক বেশি, আমি বলবো যে এখানে পুরুষের আধিপত্য অনেক বেশি, এটা এই কাঠামোটা অনেক বেশি পুরুষতান্ত্রিক। সেখানে পারিবারিক যা রাজনীতির চর্চার জায়গা থেকে আমরা দেখেছি গত রেজিমে আমাদের প্রধানমন্ত্রী যিনি ফ্যাসিবাদের যে মুখপাত্র হয়ে উঠেছিলেন তিনি ছিলেন, এবং আমি যে যাদের কথা উল্লেখ করলাম যে খালেদা জিয়া এবং পরবর্তীতে আমাদের যে প্রধান স্পিকার ছিলেন সেই রেজিমের, তো আমি বলবো যে তারা আসলে ওই পারিবারিক চর্চার মধ্যে দিয়ে একজন ছিলেন, একজন গুরুত্বপূর্ণ শেখ মুজিবুর রহমানের হচ্ছে কন্যা ছিলেন, আরেকজনের যে জিয়াউর রহমান বিএনপির যেই দল যিনি প্রতিষ্ঠাতা তার হচ্ছে স্ত্রী ছিলেন, এবং প্রধান স্পিকারের বাবাও কিন্তু আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তো ওই জায়গাটা আসলে একটা ভ্যাকুয়াম তৈরি ছিল ওই সময়ে তৃণমূল থেকে এসে রাজনীতি করা, এবং এই যে গণমানুষের রাজনীতিতে নারীর যে অংশগ্রহণ, আপনি নিরাপত্তার কথা বলছেন, তো সেই জায়গায় আমি বলবো ওই রাজনীতিতে অংশগ্রহণের জায়গা থেকে নারীদের সেই অংশগ্রহণটা নিশ্চিত করা হয়নি, মানে হয়ে ওঠেনি এই জায়গা থেকেই যেখানে পারিবারিক রাজনীতির আধিপত্য ছিল, এবং আমাদের তৃণমূলে নারীদের উঠে আসার ক্ষেত্রে তারা সোসাইটিতে পারিবারিকভাবে যে অতগুলো প্রতিবন্ধকতা ফেস করেন একজন ছেলের ক্ষেত্রে বা একজন পুরুষ রাজনীতিবিদের ক্ষেত্রে কিন্তু এতগুলো সমস্যার সম্মুখীন তাকে হতে হয় না, অবস্ট্রাকলের সম্মুখীন তাকে হতে হয় না। এবং আমি বলবো যে নিরাপত্তার যে জায়গাটি সেটি আসলে নিশ্চিত হয়নি আমাদের বাংলাদেশের কাঠামোতে এখনো। আপনি দেখবেন যে আমাদের 2020 সালে কিন্তু একটা ধর্ষণ বিরোধী আন্দোলন গড়ে উঠেছিল, সেটা কি হয়েছিল আমরা দেখতে পেয়েছি, ওইখানেও কিন্তু একটা রাজনৈতিক আগ্রাসন ছিল। আমরা দেখতে পেয়েছি যে নোয়াখালীর বেগমগঞ্জে একজন নারী, তিনি হচ্ছে অন্য একটি আওয়ামী লীগের রাজনীতিতে উনি ভোট দেননি তাদের নির্বাচনে, সেখানে স্থানীয় নির্বাচনে উনি ভোট করেছিলেন বিএনপির কোন একজন নেতার জন্য, তিনি হচ্ছে ভোট করেছিলেন, বিএনপিতে ভোট দিয়েছিলেন। তো মোদ্দা কথা এটাই ছিল। তো ওখানে আমরা কি দেখতে পেয়েছিলাম যে ওই নারীকে আসলে আওয়ামী লীগের নেতারা এসে, তিনি 2-3 সন্তানের মা, সেই নারীকে হচ্ছে এসে ধর্ষণ করেছিল তখনকার রেজিমের। তার মানে ক্ষমতার দাপট দেখিয়েছিল, মানে ও যারা আসলে যাদের প্রধানমন্ত্রী ছিল নারী, যারা হচ্ছে নারীর অধিকারের কথা বলছিল, নারীর নিরাপত্তার কথা নিয়ে তারা হচ্ছে ম্যান্ডেট নিয়ে যারা রাজনীতিতে শাসন ক্ষমতায় এসেছিল, তাদের দলেরই লোকজনকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় নারীর উপরে আগ্রাসন চালাতে, ধর্ষণের মতো ঘটনা ঘটেছে, যেটা বেগমগঞ্জের ঘটনা তো সারা দেশের মানুষজন জানে। তাদের রেজিমে তনুর ধর্ষণ কাণ্ড ঘটেছে, এবং এরকম আমি নাম বলতে গেলে অসংখ্য ঘটনা রয়েছে যেটা আমি লিস্ট করে শেষ করতে পারবো না। তো এই ধরনের ঘটনাগুলো তো আমাদেরকে জানান দেয় যে বাংলাদেশের যেই প্রেক্ষাপট, সেখানে আসলে নারীরা নিরাপত্তা তাদের যে পাওয়ার কথা সেটা তারা পায় না। এবং আমি যদি একদম আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি, আমি যখন যখন রাত 10টা পার হয়ে যায়, আমি নিজে ব্যক্তিগতভাবে কখনো বাসে উঠতে সেফ ফিল করি না। কেন আমি ফিল করব না? মানে আমার যেখানে দেশের এখানের মধ্যে একজন পুরুষ যখন উঠছেন সেই বাসে রাতের বেলা কোথাও এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আসা করছেন, তাকে তো ওই চিন্তাটা করতে হয় না যে আমি তখন ফিল করি যেটা ওই রিয়েলিটি চেকটা আমি পাই যে আমি আসলে সেফ ফিল করছি না এখানে। তো ওই যে কাঠামোর
কথা যদি আপনি বলেন যে নারীর নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আপনারা কি বর্তমান সরকারকে কোনো সাজেশন দিয়েছেন, কোনো পরামর্শ দিয়েছেন? ওটুকু আমি বলবো যে এই যে কাঠামোর পরিবর্তনের কথা আমরা বলছি বারবার, তো এই নারীর নিরাপত্তার ক্ষেত্রে আমার কাঠামোটা নারী বান্ধব কাঠামো কখন হবে, যখন হচ্ছে গিয়ে আমার সোশ্যাল স্পেকট্রামে আমি শুধু এই যে নারীর চাকরিতে তার সমান সুযোগ সুবিধা এইগুলোর বাইরে গিয়েও আমি ভাববো যে সামাজিক যে মর্যাদা, নারীকে আমরা যে দৃষ্টিভঙ্গি থেকে দেখি সেই দৃষ্টিভঙ্গিটার চেঞ্জ আনার জন্য আমাদের সোশ্যাল মিডিয়া এবং আমাদের পলিসি মেকিং যেগুলো রয়েছে, আমাদের মহিলা এবং শিশু মন্ত্রণালয় রয়েছে একত্রিতভাবে, তাদের জায়গা থেকে আসলে উদ্যোগ আসা উচিত যে নারীকে আমরা কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখব, এবং আমাদের ফাইন্ড আউট করতে হবে কেন আমরা নারীকে সামাজিকভাবে মর্যাদা এখনো সেরকমভাবে দেই না, কেন আমরা হচ্ছে নারীর প্রতি নারীকে সবসময় ভয় থাকতে হবে যে তার নিরাপত্তা নিয়ে সে শঙ্কিত থাকবে। এই পরিস্থিতিগুলো কেন তৈরি হয়েছে, কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে নারীরা নিরাপত্তাহীনতায় ভোগে, এইটার যেমন রিসার্চ করতে হবে এবং সেটাকে কাভার আপ করার জন্য, সেটা থেকে মুভ অন করার জন্য বা এই পরিস্থিতির উন্নতি ঘটাতে গেলে কোন কোন পলিসি আমাদের হাতে নিতে হবে সেটা একটা গবেষণার বিষয়, এবং এটা সিরিয়াসলি পলিসি মেকিং এর পার্ট, এবং এটা আপনার চিন্তার মননশীলতার জায়গা থেকে হতে হবে। আমি একটা নীতি করে দিলাম, একটা ল করে দিলাম, একটা ল বা নীতিমালার মাধ্যমে কিন্তু দেশের মানুষজনের চিন্তা ভাবনার জায়গায় পরিবর্তন আসে না। আপনি দেখবেন, আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আপনি মিনা এবং রাজু কার্টুনের কথা তো আমরা জানি যে ওইটা কিন্তু দেখবেন এই ধরনের কার্টুনগুলো কি করেছিল আমাদের ছোটবেলা আমরা দেখেছি, এগুলো আমাদের মানসিকতা গড়তে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ওখানের মধ্যে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পেয়েছিলাম যে ছেলে এবং মেয়ের যে অধিকারের জায়গা সেটাকে আসলে কিভাবে সমতায়ন করা হয়েছে, কিন্তু এই সময়গুলোতে এসে এই সোশ্যাল অ্যাওয়ারনেসের জায়গাগুলো আমরা দেখতে পাই এগুলো ভ্যাকুয়াম হয়ে আছে। এই সরকার, গত রেজিমের সরকার এগুলো করতে পারেনি, সে ব্যর্থ হয়েছে, এবং আমি আশা করব যে আমাদের পলিসি মেকিংয়ের জায়গায় সিরিয়াসলি রিসার্চ হবে এবং এই ধরনের সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করার যে জায়গাগুলো সেগুলো প্ল্যাটফর্ম আমরা তৈরি করব, এবং যে অংশীজনেরা রয়েছে সোসাইটিতে যারা নারীর স্বাধীনতা নিয়ে কথা বলেন ভাবেন তাদেরকেও, নারীদেরকেও আসলে ইনক্লুড করে তাদের এই সমস্যাটা সমাধানের দিকে আমাদেরকে এগুতে হবে। এটা শুধু একপাক্ষিকভাবে পলিসি মেকিং এর বিষয় না, আমি মনে করি এটার একটা দীর্ঘ প্রক্রিয়া, এবং এটা যদি শুরু করা যায় এবং এখনকার যে সময় আমরা পার করছি সেই সময় এটার সম্ভাবনা রয়েছে যে আমরা নারীরা যে এই ধরনের নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে দিন কাটাই সেই পর্যায়টা আমরা কাটিয়ে উঠে আমরা ভাববো যে আমাদেরও, আমরা যখন এখানের মধ্যে চলাফেরা করব, দেশের যে কোনো কিছুতে আমরা পার্টিসিপেট করছি, সেই ক্ষেত্রে আমাকে কখনো হচ্ছে এই আশঙ্কাটা আমার করতে হবে না যে আমি নিরাপত্তাহীনতায় ভুগবো, এবং কোথাও এসে আমাকে এই প্রশ্নের সম্মুখীন আর হতে হবে না যে আপনি কি নিরাপত্তাহীনতায় ভোগেন কিনা। অনেক ধন্যবাদ নাজিফা জান্নাত। আমরা রাসেল আহমেদ আপনার কাছে একটু আসবো। আগের সরকারের পতনের পরে আমরা জাস্ট গত এক মাসও খেয়াল করেছি যে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন পেশাজীবী সংগঠন, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নামে বেনামে বিভিন্ন জায়গায় দেখেছি যে তারা আন্দোলন করছেন, তারা বৈষম্যের শিকার হয়ে তারা বলছেন। তো আসলে কি তারা বৈষম্যের শিকার হয়ে এই ধরনের আন্দোলনগুলো করছেন, বা এবং সরকারের কাছে বিভিন্ন সময় বিভিন্ন দাবিও তারা জানাচ্ছেন বা জানিয়েছেন, এই বিষয়ে আপনার কোনো বক্তব্য রয়েছে কিনা? তারা কি আসলে বৈষম্যের শিকার কিনা? কিছু কিছু জায়গায় তারা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করেছে, তারা হয়তো বৈষম্যের শিকার হয়েছে, এবং আমি কয়েক জায়গায় আমার কাছে এসেছিল, আমাকে সত্যতা যাচাই করার জন্য বলেছিল, আমি দেখেছি কোথাও কোথাও বৈষম্য হয়েছে। কিন্তু আমরা একটা সংকটকালীন সময় পার করছি, ক্রান্তিকালীন সময় পার করছি। এই সময় কোনো গোষ্ঠী যদি নতুন করে আন্দোলনে ডাক দেয়, নতুন দাবি উত্থাপন করে, তাহলে আমরা একটা ক্রান্তিকালীন সময়ে যে সমস্যাগুলো ফেস করছি, যদি নতুন করে আবার আমরা দাবি উত্থাপন করি, একটা সরকারের পক্ষে এত দ্রুত সময়ের মধ্যে সব কিছুতে মনোনিবেশ করা সম্ভব হচ্ছে না। এটা বাস্তবতা, এটা মেনে নিতে হবে। অবশ্যই আমাদের সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের এই সরকারকে সময় দিতে হবে। আমাদেরকে যদি এই সরকারকে যদি আমরা সময় দেই, তাহলে আমাদের রাষ্ট্রে যে সমস্যাগুলো রয়েছে এবং বিগত 16 বছরে এই স্বৈরাচার শাসকের মাধ্যমে যে সমস্যাগুলো ক্রিয়েট হয়েছে, যেখানে বৈষম্য ছিল, এই সমস্যাগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো বলে মনে করছি। এছাড়াও আপনারা হয়তো লক্ষ্য করেছেন, আমরা বিভিন্নভাবে যারা আমাদের সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে, আমরা তাদেরকে বুঝিয়েছি, সচেতনতা বাড়ানোর চেষ্টা করেছি, এবং তাদেরকে আহ্বান করেছি আমাদের এই সরকারকে সময় দিন, এবং আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।
অবশ্যই বাংলাদেশের মানুষকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আরেকটা বিষয় আপনারা জানেন, বাংলাদেশে যে বিদেশি সংস্কৃতির চর্চার একটা ব্যাপার ছিল, অর্থাৎ ভারতীয় সংস্কৃতিগুলা বাংলাদেশের মানুষ লালন করার চেষ্টা করেছে এবং ভারতীয় আগ্রাসনের ফলে এই সরকার সেই সুযোগটা করে দিয়েছে। কিন্তু আমাদের দ্বিতীয় স্বাধীনতার পরবর্তী সময় পর্যন্ত আমরা যা দেখছি সেটা হচ্ছে বাংলাদেশে দ্রোহের গান, দ্রোহের কবিতা, কাওয়ালি, জারি, শাড়ি সহ বাংলাদেশের যে দেশীয় কালচার আছে সেটা চর্চা করার প্রবণতা বেড়েছে এবং চর্চা করছে। এর মাধ্যমে বাংলাদেশের মানুষের একটা ঐক্যের জায়গা তৈরি হয়েছে এবং এই ঐক্যের মাধ্যমে বাংলাদেশের মানুষের একটা মেলবন্ধন তৈরি হবে। এই মেলবন্ধনের মাধ্যমে আমরা বাংলাদেশকে একটা সুন্দর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারবো এবং যেখানে যে সমস্যাগুলো রয়েছে আমরা এই ঐক্যতা ধরে রেখে আমরা এই সমস্যাগুলো মোকাবেলায় এই সরকারকে সহযোগিতা করব। আরেকটি বিষয় একটু জানতে চাইবো যে ছাত্ররা আন্দোলন করেছে, আন্দোলন করে তারা সফল হয়েছে এবং সরকারের পতন তারা ঘটিয়েছে। আমরা বলতে পারি যে রাজনৈতিকভাবে একটা সফলতা তো নিঃসন্দেহে বলতেই হয়, কিন্তু ছাত্রদের মূল জায়গাটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। সেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরকে ফিরে যাওয়া উচিত কিনা বা শিক্ষা কার্যক্রম শুরু করা উচিত কিনা? আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সেখানে পড়াশোনা করছেন এবং আমি যতদূর জানি চিটাগং বিশ্ববিদ্যালয় এখনও সেইভাবে খুলে দেওয়া হয়নি। এই বিষয়ে আপনার বক্তব্য কি? আমাদের বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম একদমই বন্ধ আছে, আমরা পড়াশোনায় ফিরতে পারি নাই। এক্ষেত্রে আমরা সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় সহ অচলাবস্থা বিরাজমান ছিল এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভিসিরা পদত্যাগ করেছেন এবং যেহেতু বাংলাদেশে অনেক ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠান, অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভিসি পদত্যাগ করেছেন, এই সরকারের পক্ষে খুব দ্রুত সময়ের মধ্যে নিরপেক্ষ শিক্ষার্থী বান্ধব গবেষণা বান্ধব ভিসি নিয়োগ করার খুব কষ্টকর হয়ে গেছে এবং তারা শিক্ষকদের ব্যাকগ্রাউন্ড যাচাই করে তাদের গবেষণা সহ শিক্ষার্থীদের সাথে তাদের যে মেলামেশা এবং তারা শিক্ষার্থীদের জন্য কিভাবে কাজ করতে পারবে এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন সাধনে তাদের যে একাগ্রতা সব কিছু বিবেচনায় আমাদের সরকারের একটু সময় লাগছে। আপনারা দেখেছেন বিগত এক সপ্তাহ আগে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হয়েছে এবং গত পরশুদিন আমাদের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হয়েছে। আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের শিক্ষা বিশ্ববিদ্যালয়গুলোতে যে অচল অবস্থা রয়েছে সেটা সচল হবে এবং আমরা বিশ্বাস করি এই সরকার খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেবেন এবং আমাদের এই ভিসি নিয়োগের মাধ্যমে আমরা যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমাদের পড়াশোনায় ফিরে যাওয়া উচিত, আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের পড়াশোনায় ফিরে যাব। অনেক ধন্যবাদ। হাসিব আল ইসলাম, একটা ফেসবুক পোস্ট পড়তে চাই এবং এই জায়গাটার জবাব আপনার কাছে একটু জানতে চাইব। জুলাই অভ্যুত্থানের স্পিরিট ছিল ছাত্র রাজনীতি থাকবে না, ধরে নিয়েছিলাম শিক্ষক রাজনীতিও থাকবেন না, সেই পোস্টে লেখা হয়েছে। একজন শিক্ষক এই পোস্টটি করেছেন। এই দুটি কিন্তু ইন্টারভাইন্ড, একটাকে রাখলে আরেকটা ঢুকবেই। এখন দেখি বিশ্ববিদ্যালয়ের সকল পোস্টে দল আর রাজনীতি দেখে দলীয়দেরই সর্বত্র নিয়োগ দিচ্ছে, কেবল এর স্থলে বি। মামলাও হচ্ছে আগের মতো, একজনের বিরুদ্ধে মেরিটিয়ান বানোয়াট শত শত। জুলাই অভ্যুত্থানের স্পিরিট কি মানা হচ্ছে আসলে? ধীরে ধীরে উই উইল বি ব্যাক টু স্কোয়ার এগেইন। একজন শিক্ষক তার ফেসবুক ওয়ালে এটি পোস্ট করেছেন, এই বিষয়ে আপনার একটু বক্তব্য জানতে চাইব। আচ্ছা, আমরা যেটা চাই সেটা হচ্ছে যে আমরা আসলে যেহেতু আমি কিন্তু এর আগেও বলেছি যে আমরা আসলে মানুষের চিন্তার যেই বিষয়টা আছে বা মতাদর্শের যে জায়গাটা আছে সেই জায়গাটায় আমরা কিন্তু পরিবর্তন চাইলেও আনতে পারবো না, যেহেতু কেউ যদি কোনো একটা মতাদর্শের হয়ে থাকে। সুতরাং আমাদের সিস্টেমটা এমনভাবে ডেভেলপ করতে হবে যাতে করে যেই পদেই বসুক না কেন সেখানে থেকে যাতে সে তার সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয়টা দিতে পারে, তার দলীয় পরিচয়টার ঊর্ধ্বে গিয়ে তার পেশাদারিত্বের পরিচয়টা হয়। আর জুলাই গণ অভ্যুত্থানে যে স্পিরিটটা ছিল, হ্যাঁ আমাদের 9 দফা দাবির, আমরা এক দফার আগে আমাদের 9 দফা দাবির অন্যতম একটি দাবি ছিল যে আসলে বিশ্ববিদ্যালয়গুলোতে লেজুর ভিত্তির ছাত্র রাজনীতি সেটাকে আর কি নিষিদ্ধ করা হবে। সো দেখেন, এখন যদি আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে যেই লেজুর ভিত্তির ছাত্র রাজনীতির কারণে যে একটা ট্রমার মধ্যে দিয়ে গিয়েছে, গেস্ট রুম, গণরুম থেকে শুরু করে তাদের উপর যে পরিমাণ মানসিক এবং শারীরিক নির্যাতন করা হয়েছে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যে পেট্রোয়া ছাত্রলীগ ছিল তাদেরকে দিয়ে, সো শিক্ষার্থীরা তাদের ওই যে ট্রমা থেকে এখন পর্যন্ত কিন্তু বেরিয়ে আসতে পারেনি। সো শিক্ষার্থীরা
এখন পর্যন্ত চাচ্ছে যাতে বিশ্ববিদ্যালয়ে কোনো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি না থাকে। এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি আর রাজনীতির মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে, সেই বিষয়টা আমাদের বুঝতে হবে। আমরা কোন জিনিসটা নিষেধ করতে চাচ্ছি? আমরা জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম একটা স্পিরিট ছিল হচ্ছে লেজুর ভিত্তির এবং দখলদারিত্বের যে ছাত্র রাজনীতি আছে সেই ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করা। আর ছাত্র রাজনীতি আমরা যে জুলাই গণ অভ্যুত্থানটা করেছি সেটাও কিন্তু একটা রাজনীতি বলতে গেলে, এটা কিন্তু স্টুডেন্ট পলিটিক্সের অংশই। সুতরাং বিশ্ববিদ্যালয়ের রাজনীতি কি হবে এবং দেশের রাজনীতিটা কি হবে একটা নতুন ফরমেশনে আমরা বলতে চাচ্ছি যে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণ করতে যাচ্ছি। আগের যে রাজনৈতিক বন্দোবস্তটা ছিল সেটা হচ্ছে একটি ফ্যাসিস্ট রাজনৈতিক বন্দোবস্ত। সেই বন্দোবস্তের মধ্যে থেকে যে কোনো একটা দলের একাধিপত্য থাকে, তারা দখলদারিত্ব চালায়, তারা লেজুর ভিত্তি করে, তারা স্টুডেন্টদেরকে জিম্মি করে এক প্রকার পলিটিক্যাল স্লেভারি তারা কায়েম করে এবং তার মধ্যে দিয়ে নির্যাতন করে। এই যে সিস্টেমটা রয়েছে এই সিস্টেমটার পরিবর্তন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের রাজনীতিটা কেমন হতে পারে? জাস্ট আমাদের একটা প্রস্তাবনা আছে যে বিশ্ববিদ্যালয় হলগুলো থাকবে সম্পূর্ণ ছাত্র রাজনীতি দখলদারিত্বের যেই এবং লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি রয়েছে সেই ছাত্র রাজনীতি মুক্ত, এবং বিশ্ববিদ্যালয়ের রাজনীতিটা হবে হল সংসদ কেন্দ্রিক। এতদিন পর্যন্ত যেটা হতো না। যদি বিশ্ববিদ্যালয়ের রাজনীতিটা হল সংসদ কেন্দ্রিক হয় তাহলে আগে কি দেখা যেত? আগে দেখা যেত কি পল্টনে কিংবা ধানমন্ডিতে পার্টি অফিসে ছাত্র নেতারা গিয়ে হাজিরা দিত এবং সেখানে তারা কতটা আসলে সেখানে গিয়ে তারা কতটা নেতাদের কাছ থেকে কতটা যাই বলা হোক না কেন তারা নেতাদের কাছে যতটা ধরা দিতে পারবে, নেতাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারে, সেটার ভিত্তিতে আসলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি বা যাই বলেন ছাত্রলীগ কিংবা অন্য কোনো যে কোনো দলের কিন্তু আসলে দায়িত্ব দেওয়া হতো। কিন্তু এই যে সিস্টেমটা এটা কিন্তু আসলে লেজুর ভিত্তির একটা অংশ এবং এই সিস্টেমটাই কিন্তু একটা ফ্যাসিস্ট সিস্টেম। আসলে এইভাবে যদি চলতে থাকে তাহলে আসলে দখলদারিত্ব এবং লেজুর ভিত্তির যে ছাত্র রাজনীতি সেটা কিন্তু আবার ফিরে আসবে। এছাড়া যখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি নির্বাচিত হবে শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে, তখন শিক্ষার্থীদের ভোট পেতে হলে কিন্তু তাকে শিক্ষার্থীদের কাছে যেতে হবে, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলতে হবে। এতদিন পর্যন্ত তারা দলের সাথে শিক্ষার্থীদের অধিকার কেড়ে নিয়েছিল, এখন তারা যদি ছাত্র প্রতিনিধি হতে চায়, শিক্ষার্থীদের ভোট পেতে চায়, তাহলে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলতে হবে, শিক্ষার্থীদের পক্ষে থাকতে হবে। এটা কিন্তু একটা নতুন রাজনৈতিক একটা বন্দোবস্ত। সুতরাং আমরা খুবই স্পষ্ট ভাষায় বলতে চাই যে লেজুর ভিত্তির এবং দখলদারিত্বের যে ছাত্র রাজনীতি ছিল সেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা চায় না। সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন রাজনীতির একটা নতুন বন্দোবস্ত তৈরি করতে চায়। নতুন রাজনীতির বন্দোবস্তটা হতে পারে হল সংসদ কেন্দ্রিক, যেখানে শিক্ষার্থীদের মতের এবং শিক্ষার্থীদের অধিকারকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে এবং যারা ছাত্র প্রতিনিধি হবে তারা শিক্ষার্থীদের জন্যই কথা বলবে, শিক্ষার্থীদের অধিকার নিয়েই কথা বলবে। আর যেটা বললেন যে এর পরিবর্তে আসলে বিকে বসানো হয়েছে। দেখুন, আমি যদি সিস্টেমের পরিবর্তনটা না আনতে পারি তাহলে আসলে আমি যদি মোটা দাগে বলতে চাই যে আসলে বাংলাদেশের মানুষদেরকে যদি আমি মানে মতাদর্শিকভাবে আলাদা করতে চাই তাহলে হচ্ছে যে তিনটা দলই কিন্তু আমাদের সামনে চলে আসবে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত। হয়তো বা পরিবারের কোনো সংশ্লিষ্টতায় কারো না কারো কিন্তু এই তিন দলের সাথে কোনো না কোনো একটা অ্যাফিলিয়েশন থেকে যায়। একদম ফ্রেশ মানুষ খুঁজে পাওয়াটাও কিন্তু অনেকটা টাফ। সুতরাং আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে কেউ যদি কোনো মতাদর্শের হোক, সে তার মতাদর্শ ফেলে এসে তাকে যখন ভিসি বা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নিয়োগ করা হবে, সে যদি তার সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দেয় তাহলে তো আসলে তার মতাদর্শটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ না, তার পেশাদারিত্বের আচরণটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেটা আমরা এই কিছুদিন আগেও কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ভিসি ছিল মাকসুদ কামাল স্যার, তার কাছ থেকে কিন্তু আমরা সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় পাইনি। সেই শিক্ষার্থীদের উপর গুলি চালানোর ব্যাপারে কিন্তু এক প্রকার নির্দেশ দিয়েছে। সুতরাং এই যে সে পেশাদারিত্বের পরিচয় দেয়নি এবং শিক্ষার্থীদেরকে তারা সন্তান তুল্য যেটা আমরা বলে থাকি, কিন্তু সে কিন্তু অভিভাবকের পরিচয় দেয়নি। সে এক প্রকার আওয়ামী লীগের যে এজেন্ডা এবং আওয়ামী লীগের যে নির্দেশনা ছিল সেটা কিন্তু বাস্তবায়ন করেছে। একজন বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়ে সে কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করতে পারে না। তার মতাদর্শ থাকতে পারে, তবে তাকে অবশ্যই তার পেশাদারিত্বের জায়গাটাই ঠিক থাকতে হবে। এজন্যই আমাদের সিস্টেমের পরিবর্তন এবং আমাদের চিন্তার জায়গারও পরিবর্তন আনতে হবে। কেননা আপনি একটা চেয়ারে বসা মানে কিন্তু আপনার ওখানে পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। এখন যদি আপনি চিন্তার জায়গায় পরিবর্তন না আনেন যে না আমি আমার দলকে সার্ভ করবো নাকি আমার যেখানে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে আমি পেশাদারিত্বের পরিচয় দেবো, এই জায়গাগুলোতে কিন্তু পার্থক্য আনতে হবে। যারা দায়িত্ব পাবেন তাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে না আমি আমার পেশাদারিত্বের পরিচয় দেবো, আমার পার্টির এজেন্ডা যাই থাকুক না কেন। জি, পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। তো একটু সাপ্লিমেন্টারি একটা প্রশ্ন করতে চাই। আপনি বলছিলেন যে দখলদার যারা বা পেটুয়া বাহিনী যারা ছিল, ছাত্রলীগের যারা ছিলেন নেতাকর্মী, তারা কি এখন ক্যাম্পাসে ঢুকতে পারবে কিনা বা তারা ক্লাসে অংশগ্রহণ করতে পারবে কিনা সে বিষয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা দেখুন কি আছে? ছাত্রলীগ কিংবা ছাত্রদল কিংবা যাই বলেন না কেন কারো যে কোনো মতাদর্শের হতে পারে,
এখন ক্যাম্পাসে কারা প্রবেশ করতে পারবে, কারা প্রবেশ করতে পারবে না, দেখুন যারা গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে দেখতে চায় না, কেননা তারাই সুস্পষ্টভাবে শিক্ষার্থীদের উপর নির্যাতন করেছে এবং অনেকের বিরুদ্ধে কিন্তু মামলাও হয়েছে। সুতরাং মামলা চলাকালীন সময়ে তারা ক্যাম্পাসে আসতে পারবে কি পারবে না সেটা আসলে ঠিক করবে আদালত এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আছে। তবে শিক্ষার্থীদের এই মুহূর্তে দাবি হচ্ছে যারা গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখতে চায় না, কারণ তারা শিক্ষার্থীদের অধিকারের পক্ষে না দাঁড়িয়ে তারা হচ্ছে তাদের দলের এজেন্ডা বাস্তবায়ন করতেছিল এবং তারা তাদের গণহত্যাকে কিন্তু এক প্রকার সাপোর্টও দিয়ে গেছে। সুতরাং কোনো গণহত্যাকারীকে তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে দেখতে চাইবে না, এটা স্বাভাবিক ব্যাপার, এবং তাদের বিচারেরও কিন্তু শিক্ষার্থীরা দাবি করছে এবং তাদের বিচার অবশ্যই হওয়া উচিত এবং ন্যায্য বিচার এবং যৌক্তিক বিচার যেটাকে বলি সেটাই হওয়া উচিত। অনেক ধন্যবাদ নাজিফা জান্নাত। আমরা বিভিন্ন সময় এবং সোশ্যাল মিডিয়াগুলোতে দেখছি এবং বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি কেউ কেউ বলছেন যে জাতীয় সঙ্গীতের এটা পরিবর্তন করা দরকার, সংবিধান পরিবর্তন হওয়া দরকার, নির্বাচনী ব্যবস্থা পরিবর্তন হওয়া দরকার। এই বিষয়গুলো নিয়ে বিশেষ করে জাতীয় সঙ্গীতটা নিয়ে অনেক বেশি লেখালেখি হচ্ছে এবং সোশ্যাল মিডিয়া থেকে জাতীয় দৈনিকেও লেখালেখি হচ্ছে। এই বিষয়ে আপনার একটু মন্তব্য জানতে চাইব। দেখুন, আমরা এই সম্পর্কে আমি আজকে একটা জায়গায় পড়ছিলাম, মানে এখানে অনেকের তো অনেক রকমের মতামত আছে। এই পরিবর্তিত অবস্থায় একটা গণ অভ্যুত্থান 24-এর গণ অভ্যুত্থানের পরে যখন আমরা এই সময় দাঁড়িয়ে এসেছি তখন আমরা সব জায়গায় সংস্কারের কথা বলছি। তো এই সংস্কারের হাওয়াটা সবখানেই যাচ্ছে, সবখানেই লাগছে সংস্কারের হাওয়া। তো সেই জায়গা থেকে সংবিধান পুনর্লিখন, সংবিধানের সংস্কার এবং জাতীয় সঙ্গীতের পরিবর্তন এইটা নিয়েও কথা হচ্ছে। তো আমি বলবো যে কারো যদি মতামত থেকে থাকে সে সেটা জানাতে পারে, কিন্তু কারো মত প্রকাশের অধিকার নিয়ে আমি কথা বলবো না। কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো যে কার জায়গা থেকে আসলে মতামতটা আসছে সেটাও আমাদেরকে একটু দেখতে হবে, যে আমাদের এই জাতীয় সঙ্গীত নিয়ে যে কথাগুলো হচ্ছে এটা আসলে কার ইন্ড থেকে আলোচনাটা প্রথম শুরু হয়। তো সেই জায়গাটা যদি আমরা দেখি, এমন একজন কথা বলছিলেন যারা 24-এ আমরা বলছি যে আমরা 24-এ এসে আমরা একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থার জায়গা হটিয়ে আমরা এখন এরকম একটা সময় এসে দাঁড়িয়েছি, এবং এই 24-এর ঘটনায় কিন্তু যারা আমাদের জনগণের বিপক্ষে, ছাত্রদের বিপক্ষে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে আওয়ামী লীগের যেই দোসররা ছিল এবং আওয়ামী লীগ সরকার, তারা অ্যাক্টিভলি সেটার সাথে জড়িত ছিল এবং পুলিশ প্রশাসন ধরে কেউ বাদ যায়নি। তো আমি যখন তাদেরকে দোষী করছি এবং তাদের শাস্তি দাবি করছি, গতকালকে তো আমাদের 1 মাস পূর্তি ছিল, গতকালকে ভাবছিলাম যে 5 তারিখে আসলে কি অবস্থার মধ্যে বসেছিলাম আমরা যারা আন্দোলনের মধ্যে ছিলাম। আমরা আসলেই জীবন হাতে নিয়ে তখন আন্দোলনের মধ্যে ছিলাম, কারণ আমরা জানতাম যে যে কোনো মুহূর্তে আমিও মারা যেতে পারি। মানে আমার তো গতকালকে ওই দিনটা নাও দেখবার কথা ছিল, তাই না? তো ওইটা ফিল করছিলাম যে যারা মারা গেছে, যারা হারিয়ে গেছে আমাদের জায়গা থেকে সব সময়, তো ওইটা ভেবে মন আর্দ্র হয়ে উঠছিল। মানে আমি যে আছি এই জায়গাটাতে, মানে মনে হচ্ছে এই সময়টা মানে খুবই যে একটা কি বলবো এই জায়গাটাকে, যে এই সময়টাকে আমরা আসলে ওইরকম নিজের জায়গা থেকে ডিফাইনও করতে পারবো না যে কি জায়গার মধ্যে আমরা ছিলাম এবং সেখান থেকে 1 মাস পরে আমরা এই জায়গায় বসে আছি। তো এইরকম একটা অবস্থায় যখন আমরা দেখি যে আমাদের এই জাতীয় সঙ্গীত নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে, তখন আসলে এটাও আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশ আসলে শূন্য থেকে শুরু করছে না, বাংলাদেশ শুরু করেছে 1971 সাল থেকে। এবং আওয়ামী লীগ সব থেকে খারাপ যেটা করেছে সেটা হচ্ছে 71-এ তো বাংলাদেশের গণমানুষেরও সেই যুদ্ধে মানুষজন অংশগ্রহণ করেছে, শুধু যে আওয়ামী লীগের যারা ছিল তারা অংশগ্রহণ করেছে এটা কিন্তু না, এখানে অনেক গণমানুষের অবদান ছিল, অনেক মানুষ এখানে অবদান, কৃষক, শ্রমিক ধরে শুরু করে অনেক শ্রেণী পেশার মানুষজন সেখানে ছিল। কিন্তু আওয়ামী লীগ যেটা করেছে, আওয়ামী লীগ পুরো সংবিধান থেকে শুরু করে জাতীয় সঙ্গীত এবং যা যা রয়েছে বাংলাদেশের যে ইতিহাস সেটাকে পুরোপুরি দলীয়করণ করেছে। আমি এখানের মধ্যে যেটা বলতে চাচ্ছিলাম, আমার পয়েন্টটা এটাই ছিল। তো ওই জায়গায় 71-এ তো আমার মনে রাখতে হবে, আমার তো সেই ইতিহাস যদি আমি তাকাই 2024 সালে এসে সেই 71-এর দিকে, তখন তো আমার পক্ষ বিপক্ষ শক্তি ছিল, স্বাধীনতার পক্ষে বিপক্ষে ছিল না? তো সেই জায়গা থেকে কে স্বাধীনতার পক্ষে ছিল, কে স্বাধীনতার বিপক্ষে ছিল, এগুলো তো আমাদের কাছে ক্লিয়ার। এখন 2024-এ এসে সেই সময়কার স্বাধীনতা বিরোধী
কোনো শক্তি যদি জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলেন, তারপর হচ্ছে অন্যান্যভাবে তিনি এই যে মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে আলাপ তোলেন, শুধু জাতীয় সঙ্গীত নিয়ে কিন্তু আলাপ হয়নি এখানে, জাতীয় আমাদের মুক্তিযোদ্ধার সংখ্যা 30 লাখ না 3 লাখ, এটা নিয়েও কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। তো আমি বলবো যে কার জায়গা থেকে এই প্রশ্নগুলো আসছে সেই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে, কিন্তু বাংলাদেশের মানুষজন তাদের মতামত জানাতে পারে এবং সবাই মিলে যে ডিসিশন নিবে সেখানেই আমরা স্টিক করব, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে এই জায়গাটা থেকে, কার জায়গা থেকে সুযোগ সন্ধানী নেওয়ার জন্য কোনোভাবে সুযোগ নিতে না পারেন। অনেক ধন্যবাদ নাজিফা জান্নাত। রাসেল আহমেদ, আপনাদের অনেক সমন্বয়ক, অনেক সমন্বয়ক এবং অনেক সাধারণ ছাত্র, শিক্ষার্থী, সাধারণ জনতা এই আন্দোলনে আহত হয়েছেন, নিহত হয়েছেন। আজকেও আমরা একটা নিউজ করেছিলাম, ঢাকা কলেজের সমন্বয়ক আহমেদ জীবন, তিনি চিকিৎসা করাচ্ছেন, তিনি পঙ্গু হাসপাতালে ভর্তি ছিলেন এবং যখন আন্দোলন তুঙ্গে ছিল তখন তিনি মারাত্মকভাবে তার মেরুদণ্ড ভেঙে গিয়েছে এবং অন্যভাবে তাকে বলতে হয়েছে তিনি আহত হয়েছেন, আন্দোলনে না, ভিন্নভাবে তাকে ভর্তি হতে হয়েছে। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মারা গিয়েছেন, বিশেষ করে বিজিএম ইউনিভার্সিটির এক শিক্ষার্থী সেলিম তালুকদার, সে যখন মারা যাওয়ার পরে তার স্ত্রী যখন চেক আপ করানো হয় জানানো যায় যে তিনি তার স্ত্রী অন্তঃসত্ত্বা। তো এই যে অনাগত সন্তানের ভবিষ্যৎ বা তাদের বিষয়ে আসলে কি ধরনের পরিকল্পনা বা আপনারা কি ধরনের চিন্তাভাবনা করছেন যে এই যে আহত বা নিহত হয়েছেন সেই পরিবারগুলোর বিষয়ে? আমরা আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামে যে যোদ্ধারা শহীদ হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমরা শুরু থেকেই আমাদের স্বাধীনতা অর্জনের পর থেকেই আমরা শহীদদের পরিবারের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছি এবং যারা চিকিৎসাধীন আছে তাদের দেখভাল করছি। আমরা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে এবং যারা আহত আছে তাদের সুচিকিৎসার জন্য ব্যবস্থা করা হবে এবং সেটা করা হচ্ছে। চট্টগ্রাম থেকে অনেক আহত ভাই আমরা চট্টগ্রাম থেকে অনেক আহত ভাই আমরা ঢাকায় পাঠিয়েছি, তাদেরকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং আর্মি হসপিটাল যেগুলো আছে সেগুলোতে পাঠানো হয়েছে। সব মিলিয়ে আমরা আহতের পরিবার এবং নিহতের পরিবার সহ সবার দেখভাল চেষ্টা করছি। অনেক ধন্যবাদ রাসেল আহমেদ, নাজিফা জান্নাত এবং হাসিব আল ইসলাম। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন অতিথি নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন।